বুক কাঁপছে নন্দিতার, হাত পা কেঁপে উঠছে থরথর করে। পুরো শরীর জুড়ে ভর করেছে অভাবনীয় এক অস্থিরতা। দুর্জয়কে কি জবাব দেবে সে? সেই সকাল থেকেই ডাক্তারের কাছে গিয়ে যাওয়ার জন্য ধরপাকড় করেছে সে, অথচ যে বাচ্চাদের মতো জেদ করে বসে আছে পাশের ঘরে, দরজাটা পর্যন্ত লাগিয়ে দিয়েছে ভেতর থেকে। গো ধরে বসে আছে ভেতরে, ডাক্তারের কাছে যাবে না কোনো মতে। নন্দিতার এমন অযাচিত পাগলামির কোনো কারণ খুঁজে পাচ্ছে না দুর্জয়। রীতিমতো বিরক্ত হয়েছে, শেষবারের মতো হুঁশিয়ারি দিয়ে নন্দিতাকে বলে ওঠে, এমন অসুস্থ শরীর নিয়ে হয় ডাক্তারের কাছে যাবে, আর না হয় আরেক মুহূর্তে বাড়িতে থাকবো না, আমি একে ফিরে যাব। আচমকাই নন্দিতার কান্না পেল ভীষণ। এই প্রথমবারের মতো দুর্জয় বেশ রূঢ় আচরণ করল তার সাথে। পারিবারিকভাবে বিয়ে হলেও এতখানি রূঢ় সে আজ পর্যন্ত হয়নি। তবে মনে মনে তাচ্ছিল্য হাসলও বটে। সে যে চায় এই সম্পর্কের মাঝে ফাঁক আসুক, ফাঁক ফোকর দিয়ে অশান্তির বীজ বপন হোক। এরপর শুষ্ক পানিতে পানি খাবার খেয়ে সেই বীজ চারা গাছ থেকে এক পূর্ণাঙ্গ বৃক্ষে রূপ নিক, মুছে যাক সে দুর্জয়ের মন মস্তিষ্ক থেকে। অথচ নারী মন তার অন্য কারোর সাথে সহ্য করতে পারে না স্বামীকে। এ ভাগ যেন তার হৃদয়ের ভাগ, যার কোনো ভাগাভাগি নেই, নেই কোনো বটোয়ারা, আর সবটুকু অধিকার, সবটুকু সত্তা শুধুই তার। বাঙালি নারী বলে যে কথা। সবাইকে গ্যাস্ট্রিকের সমস্যা বলে বুঝে দিতে চাইলেও নন্দিতা বেশ টের পাচ্ছে এ কিসের সংকেত। রোগ তার শরীরে ছড়িয়ে পড়েছে রীতিমতো, তাই তো এবার ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে তার লক্ষণ। শরীর জুড়ে লক্ষণীয় অস্বাভাবিক পরিবর্তন তাকে আরও বেশি করে টের পাইয়ে দেয়। দুর্জয় এখন তার ধরাছোঁয়ার বাইরে। চাইলেই আর কখনো দুর্জয়কে কাছে পাবে না সে। এই মানুষটার বেপরোয়া ভালোবাসায় ডুব দিতে পারবে না। তার নির্লিপ্ত কথার মতো লাগামহীন উন্মত্ত বিচরণে শিহরিত হওয়া হবে না। সব কিছুর ঊর্ধ্বে দুর্জয়। এই পরিবার, এই গোটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিন ঘনিয়ে আসছে তার। আচ্ছা, এরপর কি মানুষটা আবার নতুন করে সংসার করবে? তাকে বিশ্বাসঘাতক ভেবে নতুন কোনো নারীকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে নিবে? তার পেশিযুক্ত দুই বাহুর মাঝে আবদ্ধ করবে নতুন কাউকে? ওই একই ঘরে, একই বিছানায় তারা? না, এর পরেরটুকু আর ভাবতে পারল না সে। শরীর জুড়ে তীব্র এক ঝাঁকুনি দিয়ে কণ্ঠনালী অবরুদ্ধ হলো। দুই হাতে মুখ ঢেকে আচমকাই কান্নায় ভেঙে পড়ল সে। এসব ভাবনা তাকে পীড়া দিচ্ছে, বড্ড বেশি যন্ত্রণা দিচ্ছে তার মানব হৃদয়ের। অসহনীয় চিনচিন ব্যথার ঢাক ঢোল পেটানোর মতো দাপিয়ে বেড়াচ্ছে তার শরীর জুড়ে। এই মানুষটার অস্তিত্ব জুড়ে সে নয়, অন্য কোনো নারী থাকবে, এই ভাবনাটুকুই পাগল করে দিচ্ছে তাকে। দরজার বাইরে থেকে হাউমাউ করে কান্নার স্বর ভেসে আসছে নন্দিতার। এতগুলো মাসে নন্দিতাকে এভাবে কখনো কাঁদতে দেখেনি দুর্জয়। শুধু এভাবেই নয়, তাকে কখনোই কাঁদতে দেখেনি সে। সর্বদা ভুবন ভোলানো হাসিতে লেপ্টে থাকা ঠোঁটের দুই পাশে হালকা গর্ত সৃষ্টি হওয়ার মুখেই যেন অভ্যস্ত সে। তাই আজ তার এই উথাল পাথাল করা কান্নারা বুকের মাংসপেশি খামচে ধরছে তার। অস্থিরতায় মস্তিষ্ক শূন্য শূন্য ঠেকছে। শুধু দুই হাতে দরজা ধাক্কাতে ধাক্কাতে অনুরোধের সুরে বলে ওঠে, আচ্ছা, রেখে যাবো না তোমাকে। এমন বাচ্চাদের মতো করছো কেন? দরজাটা খোলো অন্তত। ডাক্তারের কাছে নিয়ে যাবো না, শুধু আমাকে তোমার কাছে আসতে দাও। কান্না থামাও। তুহিনা বেগম সহ বাকিরা বেশ খানিকটা দূরেই দাঁড়িয়েছিলেন। সকাল সকাল এক প্রকার হই হুল্লোড়ের মাঝেই ঘুম ভেঙে গেছে তাদের। ঘটনার বিষয়বস্তু না বুঝলেও দুর্জয়ের মনের শক্ত খোলস ভেদ করে নন্দিতা যে সেখানে পাকাপোক্ত বাসা বেঁধেছে এ বেশ টের পেলেন সালমা বেগম। ঠোঁটে তার সেই ক্ষীণ হাসি লেপ্টে বেশ খানিকটা সময় অতিবাহিত হতেই ভেতর থেকে দরজা লক খুলে দিল নন্দিতা। ফোলা ফোলা চোখ মুখ কান্নার ফলে লাল হয়ে আসে। কান্না এখনও থামেনি পুরোপুরি। তিত্তির করে কাঁপছে নাকের ডগা। ঠোঁট দুই একের সাথে অন্যটা আবদ্ধ। দেখেই বোঝা যাচ্ছে ফুপিয়ে কান্না করেছে কিছুক্ষণ আগে। ধীরে ধীরে নাক টানছে এখনও। দরজা খুলতেই যেন স্বস্তির নিঃশ্বাস নেয় তুর্য। দুই হাতে আজলায় নন্দিতার মুখখানি ধরে কমল কণ্ঠে বলে, আমাকে এমনিতে ফিরতে হতো আজ,
কেসের ডেট এগিয়ে আসছে। এই কেসটা কতটুক জটিল আর কনফিডেন্সিয়াল সেটা একটু হলেও জানো তুমি। আগাম প্রস্তুতির জন্য আমার কয়েকটা দিন লাগবে। এখানে হেরে গেলে যে আমাকে হারাতে হবে তোমায়। এটা শুধু একটা জটিল কেস না, আমার জীবন মরণের খেলা। আমি হেরে গেলে দুনিয়াও হারাতে হবে আমাকে। তুমি চাইলে থেকে যেতে পারো, আমি পরে এসে নিয়ে যাব। শেষাক্ত কথাটা ইচ্ছেকৃতভাবেই প্রশ্ন করার ভঙ্গিমায় বলল তুর্য, কারণ সে মনে প্রাণে চায় নন্দিতা তার সাথে ফিরে যাক। শূন্য চার দেওয়ালের ঘরে প্রাণ ঢেলে দেওয়া মানুষটাই যদি না থাকে, তবে যে এই শূন্যতা আরও বাড়বে খানিকটা। শূন্যতায় পূর্বে তার বুকও, এতখানি শূন্যতা নিয়ে সে লড়বে কিভাবে? যদি তার মতামত হিসেবে কথাটা বললে নন্দিতা চুপচাপ মেনে নেয়, তাই তো কৌশলে প্রশ্ন হিসেবে ছুঁড়ে দিল তাকে। নন্দিতা কান্না আটকানোর চেষ্টা করতে দাঁত দিয়ে কামড়ে ধরল তার নিচের পুরো ঠোঁট। অতঃপর মাথা নেড়ে নাসূচক ভঙ্গিমায় বলল, যাব। বাইরে আজকে রোদের উত্তাপ খানিকটা কম। দুপুরের খাওয়া দাওয়া শেষে ব্যাগ গুছিয়ে নিচ্ছে নন্দিতা। সন্ধ্যার দিকে রওনা দেবে তারা। ঘন্টা দেড়েকের পথ, তাই রাত হওয়ার আগেই পৌঁছে যাবে ঠিকমতো। খাওয়া দাওয়া শেষে তুর্যই বেরিয়েছে কোনো এক কাজে। এই ফাঁকে সালমা বেগমের কাছ থেকে উপরতলার চাবিটা নিয়ে সেখানে যাওয়ার কথা ভাবে নন্দিতা। নন্দিতার বাবা মার মৃত্যুর পর ওপর তালাটা আর ভাড়া দেয়নি তারা। বোধহয় তাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়ার কথা বলার সাহস পায়নি নন্দিতাকে। তাই তো না কখনো তার আর উপরতলায় গেছে, আর না সেই জিনিসপত্র সরিয়ে অন্য কাউকে ভাড়া দিয়েছে। এই পরিবারকে দেখলেই কৃতজ্ঞতার নচু হয়ে আসে যে এই দুটো বয়স্ক মানুষকে এত ভালো কে হতে বলেছিল। তার মতো সদ্য অনাথ হওয়া মেয়েটাকে কি নির্দ্বিধায় নিজের ঘরে তুলে নিল, বেঁধে দিল পাকাপাকিভাবে নিজের পরিবারের সাথে। অথচ তাদের পরিচয় ছিল অল্প দিনের। এই অল্প দিনের পরিচয়ে কতটুকু মায়া ভালোবাসা জন্মালে তবেই ছেলের বউ হিসেবে গ্রহণ করা যায় এমন একটা মেয়েকে, যার কিনা কেউ নেই দুনিয়াতে। তারা আগলে না নিলে আজ বোধহয় রাস্তায় রাস্তায় ঘোরা ছাড়া আর কোনো উপায় থাকতো না তার। অনেকগুলো মাসের অবব্যবহৃত থাকায় মরিচা পড়েছে। খুলতে গিয়ে বেশ বেগ পেতে হয় নন্দিতাকে। অবশেষে দরজা খুলে ভেতরে ঢুকতেই ভ্যাপসা গরমে কেমন যেন দম বন্ধ হয়ে আসে তার। তাড়াহুড়ো করে ঘরের দরজা জানালাগুলো খুলে ঘরের লাইট ফ্যানগুলো চালিয়ে দেয়। 3 কামরায় ঘরের 2টো বেডরুম আর একটা কিচেন, ডাইনিং রুম একসাথে নিচতলার অর্ধেকটা জুড়ে রয়েছে এইটুকু, আর বাকিটুকু খোলা ছাদ। এই ছাদে আবার সিঁড়ি আছে, উঠে এসেছে নিচতলা দিয়েই। বাবা মায়ের ঘরে ঢুকে বেশ খানিকটা সময় থ মেরে বসে থাকলো নন্দিতা। একে একে মনে পড়ে গেল বাবা মায়ের সাথে কাটানো সময়গুলোর কথা। বাবার সাথে তার স্মৃতি বড্ড কম। গম্ভীর গোছের মানুষ, চেহারায় সর্বক্ষণ কেমন এক রাগি রাগি ভাব স্পষ্ট। নন্দিতার সাথেও খুব বেশি কথা তিনি বলতেন না। বাড়িতেও আসা যাওয়া ছিল তার কম। পুলিশের কর্মকর্তারা বরাবরই বোধহয় এমন গম্ভীর গোছের মানুষ হয়। মায়ের কাছে শুনেছিল তার চাকরিটা আগে এমন ছিল না। নন্দিতা যখন বছর 10-এর কোনো এক জটিল কেসে নিজেকে জড়িয়ে ফেলেন তিনি, এর কয়েক বছর পর থেকেই 1 বছরের বেশি কোনো জায়গায় স্থায়ী হননি। ট্রান্সফার নিয়ে চলে যেতে অন্য জায়গায়। এর কারণ অবশ্য মা তাকে কখনো বলেনি। কোনো এক নির্দিষ্ট কারণে আর 5টা বাবার মতো লোক সমাজে তাকে কখনো নিজের মেয়ের পরিচয় দেননি তিনি। সব কিছুকে কেমন যেন এড়িয়ে চলতেন। বাবার সান্নিধ্য থেকে বঞ্চিত নন্দিতা মাকে কাছে পেয়েছে 16 আনা। বাবার প্রতি তার যতটা না টান, মায়ের প্রতি তার চেয়ে ঢের বেশি। মা বোধহয় বুঝতেন তার ছোট্ট মনের দুর্বস্থা, তাই তো সব কিছু পুষিয়ে দেওয়ার চেষ্টায় তৎপর থাকতেন সর্বদা। স্কুলের অ্যানুয়াল ফাংশন থেকে শুরু করে ক্রিকেটিভ ওয়ার্ক, শপিং থেকে শুরু করে কুকিং সবটাই হাতে ধরে শিখিয়েছেন তাকে। নন্দিতা বরাবরই ঘোর কোনো ধাঁচের মেয়ে। বাহ্যিক চাকচিক্য আধুনিকতার উড়ন্ত ছাপ তাকে টানে বিশেষ। ফ্রেন্ডরা যখন উইকেন্ডে আউটিংয়ে যেত, নন্দিতা মায়ের সাথে কিচেনে গিয়ে নতুন নতুন রান্না শিখত। একটা বউ ঘোমটা দেওয়া ঘরোয়া বধূ সাজার স্বাদ তার ছোট্ট কাল থেকেই ছিল।
তাই তো সময় পেলে ঘরোয়া কাজ গুছিয়ে শিখত বেশ। মায়ের সাথে যে তার জীবন সুতোর বন্ধন অল্প দিনের ছিল, বিধাতাও তাই বোধহয় বড্ড তাড়াহুড়ো করে বড় করে দিয়েছিলেন তাকে। নওরিন ছিলেন একজন বিচক্ষণ বুদ্ধিমত্তার নারী। আবেগ অনুভূতির প্রগাঢ় ঢেউ কখনো ত্বরান্বিত করতে পারেনি তাকে। মন আর মস্তিষ্কের ওপর ছিল তার কঠোর নিয়ন্ত্রণ। নস্বাত এই জীবনে আবেগকে কখনো গুরুত্ব দেননি তিনি। তার কাছে জীবনটা ছিল স্ক্রিপ্টেড কোনো সিনেমার মতো। হুট করে ঘটে যাওয়া আবেগ ঘন কোনো ঘটনা তার ভাবমূর্তির বিশেষ পরিবর্তন করতে পারত না। সামনে থেকে দেখলে কেউ মনে করবে এই ঘটনা তার জানা, সেটা ঘটেছে বা যা ঘটবে সবটুকুর তার নখদর্পণে। তাই তো কোনো প্রকার অনুভূতির খেলা দেখা যেত না তার ভাবমূর্তিতে। নিজের আবেগকে যথার্থ নিয়ন্ত্রণ করতে জানতেন তিনি। জীবদাশয় নন্দিতাকেও তিনি আবেগী হতে দেননি। আবেগ অনুভূতির ওপর নিয়ন্ত্রণ করার শিক্ষা তাকে দিয়ে গেছেন। নন্দিতার এমন রোবটিক জীবন ভীষণ অপছন্দের, যে জীবনে প্রচুর হাসার কিছু হলে হাসতে পারবে না, বুক ভেঙে কান্না এলে দাপিয়ে কাঁদতে পারবে না। এমন জীবন রোবটিক নয় তো কি? মা বলতেন, কান্না মানেই দুর্বলতা। কারোর সামনে বোকার মতো কেঁদে ফেললে সামনের মানুষটা তোমার দুর্বলতার স্পষ্ট টের পেয়ে যাবে। কিন্তু নন্দিতা মানে না এসব, মানতে চায় না। বরং তার কাছে মনে হয় কান্নার চেয়ে বড় অস্ত্র আর কিচ্ছু নেই এই পৃথিবীতে। চোখ হতে নিশ্চিত 2 ফোঁটা জল নিমিষেই বেশ করে ফেলতে পারে তোমার প্রিয়জনকে। কোথায় যে কাজ পারে না, চোখের জলটা চোখের পলককেই করে ফেলে। মায়ের আলমারিটা খুলে ভীষণ যত্নের সহিত তার শাড়িগুলোতে হাত বুলালো নন্দিতা। অতঃপর একটা সোনালি পাড়ের সাদা রঙের শাড়ি টেনে নিল নিজের হাতে। চোখ বন্ধ করে নাক ডুবিয়ে বেশ জোরে জোরে টেনে নিল বাতাস। এই শাড়িটা বাবার ভীষণ পছন্দের ছিল। যখনই বাবা আসতো প্রায় দিনই এই সাদা শাড়িটা পরার আবদার করতো মাকে, কিন্তু কোনো এক অজানা কারণে মা সবসময় তার চাওয়া গুরুত্ব দিতেন না, তবে পরতেন মাঝে মাঝেই। শাড়িটাতে তাকে যে কি ভীষণ সুন্দর লাগতো। ত্বকের সাথে সাদা রঙের এই শাড়িটাতে তাকে কোনো অপ্সরার চেয়ে কম লাগতো না। শাড়িটাতে এখনও মায়ের গন্ধ লেগে আছে। নাক ডুবালেই সেই গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে তার। নন্দিতা কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই সরাসরি কল করে তুর্জয়কে। ভূমিকা ছাড়াই নিরেট গলায় বলে ওঠে, আমার জন্য একটা ট্রলি ব্যাগ কিনে আনতে পারবেন? আমরা তো বেশি কিছু আনিনি, আমাদের ব্যাগেই তো হয়ে যাবে সব। আমার কিছু জিনিস এক্সট্রা হচ্ছে। না না, কিছু না, অনেকগুলো জিনিস। কোনটা ফেলে কোনটা যে নেব, আপনি আনবেন প্লিজ। তুর্জয় চট করে ব্যাপারখানা ধরে ফেলার মতো করে বলল, তুমি কি উপরের ঘরে গিয়েছ? নন্দিতা কণ্ঠ খাদে টেনে ছোট্ট করে উত্তর দিল, জি। তুর্জয় আর বাক্যব্যয় না করে ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ বাদেই সিঁড়ির কাছ থেকে তুহিনের গলা শোনা গেল। নন্দিতা ঘর ছেড়ে বেরোতেই তার চোখে পড়ল 2 হাতে 2টো বড় সাইজের ট্রলি ব্যাগ হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে তুহিন। নন্দিতাকে দেখা মাত্র ব্যাগ দুটো তার হাতে এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, ভাইয়া আসতে সময় লাগবে, আপনাকে সময় নিয়ে গুছাতে বলবো, তাড়াহুড়ো করার দরকার নেই। কথাটুকু শেষ করে হনহন করে নিচে নেমে গেল তুহিন। কৃতজ্ঞতার চোখ ভারী হয়ে এলো নন্দিতার। এমন একজন মানুষকে সে ঠকাচ্ছে। আদতে কি ঠকাচ্ছে সে? ঠকাচ্ছেই তো। সত্য গোপন করা কি ঠকানো নয়? কিন্তু তার কাছে যে আর কোনো উপায় নেই। আর উপায় কই? আচ্ছা, এই কেসটা জিততে না পারলে যে তার জীবন সংকটের কথা আজ সকালে তুর্জয় তাকে বলল, তা কি সত্যি? কিন্তু শুধুমাত্র তার জীবনের কথা ভেবেই তো এত আয়োজন। শুধু তার নয়, বরং তুর্যের গোটা পরিবারকে বাঁচাতে গিয়েই তো এই ফাঁদে পা দিয়ে ফেলল সে। নন্দিতা আনমনে ভাবতে থেকে সেদিনের কথা। এইটুকুতে ঠান্ডা লাগার ধাত নন্দিতার। এই কারণে এই বাড়িতে আইসক্রিম খুব একটা ওঠে না। তুর্জয়ের কড়া নিষেধ এই বিষয়ে। কিন্তু সেদিন দুপুরে মিষ্টি রোদে নন্দিতার মন আকুপাকু করছিল একতলা আইসক্রিমের জন্য। তুর্জয়ও সেই সময় বাড়িতে থাকে না, তাই সুযোগ বুঝে দরজাটা লক করে নেমে পড়ে নিচে। বড় রাস্তার ওপাশে গ্রসারি শপ,
দারোয়ান চাচাকে দিয়ে আনালে যদি কান বা হেপ তার কানে চলে যায় তবে কেলেঙ্কারি বেঁধে যাবে আজ। তাই তো নিজেই রাস্তা পেরিয়ে দোকানে গেল। 2 হাতে দুটো আইসক্রিম নিয়ে খোশ মেজাজে রাস্তা পার হওয়ার সময় কোথা থেকে যেন আচমকা একটা বাচ্চা ছেলে ছুটে এলো তার কাছে। অতঃপর আইসক্রিম ধীর হাতে ভাঁজে এক টুকরো কাগজ গুঁজে দিয়ে সাথে সাথেই দৌড়ে পালালো সেখান থেকে। ভারী ভারী চোখের পল্লব ফেলে নন্দিতা গোটা পথ সেটার দিকে তাকিয়ে রইল। এরপর রুমে ঢুকে সেটাকে সাইডে রেখে আরাম করে আইসক্রিম দুটো খেয়ে বেসিন থেকে হাত ধুয়ে ফেরার সময় আচমকা মনে পড়ে গেল তার সেই কাগজের কথা। টেবিলের ওপর আলগোছে রাখা সেই কাগজের ভাঁজ খুলতেই দেখল বড় বড় অক্ষরে লেখা, অ্যাডভোকেট তুর্জয় আহসান আর তার পরিবারকে বাঁচাতে যোগাযোগ করুন এই নাম্বারে। ভয়ে শুকিয়ে কাঠ হওয়ার গলা নিয়েই সাথে সাথে নন্দিতা কল করল কাগজে দেওয়া সেই নম্বরে। কল তুলে কোনো প্রকার ভূমিকা ছাড়াই একজন পুরুষ কণ্ঠ অত্যন্ত গাম্ভীর্যের সুরে বলে উঠল, শত শত বিয়ে করেছে এক প্যাকেট তুর্যর, কিন্তু এখনো একদমই উচিত হচ্ছে না নিজের জীবন নিয়ে এভাবে চিনিমিনি খেলার। ভেরি ব্যাড। কে বলছেন আপনি? কে বলছি এটার থেকে বড় জরুরি হলো কি বলছি। আপনার হাজবেন্ডকে বোঝান সিকদারের কেসটা যেন ছেড়ে দেয়, না হলে যে অল্প বয়সে বিধাতা হতে হবে আপনাকে। বাবা মা গেছে, শ্বশুর শাশুড়ি একদম জায়গা মতন টপকে যাবে। একা একা থাকেন বয়স্ক দুজন মানুষ। আহা, এই কষ্ট সহ্য করা যায় নাকি? তার চেয়ে উপরে শান্তি থাকলে ভালো হয় না? নন্দিতার হৃৎপিণ্ড কেঁপে উঠল তাৎক্ষণিক। তার একটা দুনিয়া উজাড় হয়েছে। এই তো কয়েক মাস আগেই নতুন করে বাঁচতে শিখেছে এই কয়েকটা মানুষকে আঁকড়ে ধরে। এখন যদি তারাও তাকে ছেড়ে চলে যায়, কি নিয়ে বাঁচবে সে? কেন বাঁচবে? না, আর মাথা কাজ করে না তার। ত্বরান্বিত কণ্ঠে সাথে সাথেই বলে ওঠে, আমি চেষ্টা করব, প্লিজ আপনি আমার পরিবারে কোনো ক্ষতি করবেন না। লোকটা কুটিল হাসে, হাসতে হাসতেই বলে, আপনি যতদিন আমার কথা মতন চলবেন আমিও আপনার কথা রাখবো। আপনি হেরফের করলে আমিও। নন্দিতার কিছু বলার আগেই নিঃশব্দ হয়ে যায় ওপাশ থেকে। সে পুনরায় কল করতে গিয়ে দেখে নম্বরটা সুইচ অফ। এরপর আর কখনো ওই নম্বর ওপেন হয়নি। প্রতিবারই তারা নতুন নতুন নম্বর থেকে মেসেজ দেয়। নন্দিতার ভাবনায় সুতো ছেড়ে আসরের আজানের শব্দ শুনে ফোঁস করে এক দীর্ঘশ্বাস ছেড়ে টলি দুটো হাতে নিয়ে ঘরের ভেতরে ঢোকেছে। অতঃপর আলমারি থেকে এক এক করে সবগুলো শাড়ি ভাঁজ করে ঢোকায় ব্যাগের মধ্যে। জলিল, জি ম্যাডাম। তোমার আগের কাজটা ঠিকমতো হয়েছিল তো? কোনো হেরফের হলে কিন্তু মেয়েটা আমার সর্বনাশ হয়ে যাবে। জলিল নওরিনের দিকে তাকিয়ে বিনয়ের সুরে বলে, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, প্রতিটা রক্তের শিশি আমি নিজের হাতে বদলে দিয়েছি। এরপর তাদের প্ল্যান কি? 2 দিনের মধ্যেই আবার রক্ত নিতে লোক পাঠাবে ওই বাড়িতে। কী সব পরীক্ষা হবে। তোদের কি করতে হবে মনে আছে তো? হয় ম্যাডাম, টাকা দিয়া ওইটা বদলাইতে হবে আবার। কথাটুকু শুনে রহস্যময় হাসি হাসল নওরিন। নন্দিতার বাড়িতে যাওয়ার প্রতিটা ব্লাড স্যাম্পল সে এই বন্ধ ঘরে লোহার চেয়ারে বসে বসেই চেঞ্জ করে ফেলেছে। 2 দিন পর স্যাম্পল কালেক্ট করে যে রিপোর্ট আসবে সেসবের ব্যবস্থাও হয়ে গেছে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। সিকদার ভাবছে ওরা তাকে আটকে রেখেছে, কিন্তু সে যে স্বেচ্ছায় এখানে পড়ে আছে একথা তাদের ধরা ছোঁয়ারও বাইরে। আলমারির এক কোণে শাড়ির ভাঁজে চাপা দেওয়া পুরনো এক ডায়েরি চোখের সামনে পড়তেই বুড়ো কুচকে সেটা হাতে নিল নন্দিতা। মাকে সে কখনো ডায়েরি লিখতে দেখেনি, আর না বাবার এসবের অভ্যেস আছে। তবে তাদের আলমারিতে এই পুরনো ডায়েরি কিসের? ডায়েরির পাতা উলট পালট করে দেখতে দেখতে নন্দিতা খেয়াল করলো ডায়েরির মাঝের দিকে পুরোটা ফাঁকা। এরপর শেষের কয়েকটা পাতায় গুটি কয়েক অক্ষরে কিছু লেখা। কৌতূহলে হোক বা প্রয়োজনে ডায়েরিটা ব্যাগে ঢুকিয়ে নিল সে। অতঃপর খুব বেশি দেরি না করে 2টো টলি ভর্তি করে ফেলল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিস। গোধূলির আলো নিপছে অনেকক্ষণ হলো। চারিদিকে শুধু আঁধারি কালিমা। আজকে রাতটা একটু বেশি অন্ধকারচ্ছন্ন। আমাবস্যা বোধ হয়। ঘুটঘুটে কালো রাত কি যেন এক অশনি সংকেত দিচ্ছে। তুহিনা বেগম নন্দিতার 2 গাল ধরে স্নেহে চুমু খান তার ললাটে। চোখ তার অশ্রুসিক্ত।
বিদায় বেলা এত কঠিন কেন হয়? মায়ের পর এই মানুষটাকেই নন্দিতা মা হিসেবে মেনেছে। আজ যেন তার মনে হচ্ছে মায়ের ঘর থেকে বিদায় নিচ্ছে সে। সত্যিই তো মায়ের ঘর এটা। ওই উপরতলায় তো থাকতো মা। শাসাতে নিচতলা অবধি এসে সেই যে এক হুঙ্কার ছাড়তো, নন্দিতা তখন ভালো মেয়ের মতো চুপচাপ মাথা নিচু করে ফেলতো, আর একটু চোখের আড়াল হলেই দাপিয়ে বেড়াতো 2 তলা পুরোটা। তাদের সিয়াপ করতে নিচে নেমে এসেছে সবাই। তুলা মায়ের পাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। বাইরের দেশের বাচ্চারা অল্প বয়স থেকেই হয়ে ওঠে স্বাবলম্বী। অহেতুক মা বাবার কোলে চড়ে ঘুরে বেড়ানো হোক বা গালে তুলে খাইয়ে দেওয়া, এর কোনোটাই তাদের দেওয়া হয় না। বরং খুব অল্প বয়স থেকেই হাতে তুলে খেতে শেখানো হয় সুইমিং সহ আরও নানান অ্যাক্টিভিটিস। প্রীতি আন্টি, আমাকে টসটসে চুমু দেবে না? গাড়িতে উঠতে যাচ্ছিল নন্দিতা। তুলার কথা শুনে আচমকাই মন ভারী হয়ে পড়ে তার। সাথে ফিক করে হেসেও দেয় তার কথার ধরন দেখে। হাসে বাকি সবাইও। টসটসে শব্দটা মূলত নন্দিতার কাছ থেকেই শিখেছে সে। চুমু খাবার আগে 2 হাত বাড়িয়ে তাকে কাছে ডাকতে গিয়ে বলতো, আসো না সোনা, কয়টা টসটসে চুমু খাই। তুলার সামনে পা ভাঁজ করে বসত নন্দিতা। অতঃপর তার সারা মুখে অজস্র চুমু খেতে খেতে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, ভীষণ মিস করবো আমার তুলা সোনাকে। দিনের ধুধু উত্তাপ ছড়ানো বাতাসে শীতলতা ভর করেছে। তাপমাত্রা কমে বাতাসের দাপটে প্রশান্তির ছায়া নেমেছে। জনজীবন যেন ঠিক এই ক্ষণেরই অপেক্ষায় ছিল। গোটা দিনের গাজালা গরমের তাপদাহ শরীরে ঝলসে দেওয়ার পর আঁধারি রাতের উন্মাতালায় বাতাসে শীতল দাপট শৈত্যপ্রবাহের চেয়ে কম নয়। মন জুড়ায় শরীরে প্রশান্তি ডেকে আনে। নন্দিতার চোখ বুজে গাড়ির জানালামুখী হয়ে বসে আছে। পাশেই ড্রাইভিং সিটে বসে তুর্জয় আর চোখে পরখ করছে নন্দিতাকে। বেখেয়ালি নন্দিতা আজ মায়ের একটা সাদা শাড়ি পরেছে। বাবার পছন্দের রং বলে বেশ কয়েকটা শাড়ি রয়েছে তার এই রঙের। খোলা জানালা দিয়ে ধেয়ে আসা বাতাসের দাপটে এলোমেলো শাড়ির আঁচল উন্মুক্ত কোমরের অংশ তুর্জয় ঠোঁট কামড়ে হাসে। অতঃপর ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সাবধানে বাম হাত এনে রাখে নন্দিতার কোমরের কাছে। অতঃপর বড্ড ধীর গতিতে 1 আঙ্গুল 2 আঙ্গুল করে ছুঁয়ে যায় উন্মুক্ত কোমর। আচমকা আক্রমণে শিউরে ওঠে নন্দিতা। তুর্জয় ততক্ষণে পুরো দমে আঁকড়ে ধরেছে তার কোমর। লজ্জায় হাঁসফাঁস করতে করতে নন্দিতা অহেতুক ছোটাছুটি করার চেষ্টা চালাচ্ছে। তা দেখে মুচকি হেসে তুর্জয় বলে, শুধু এখানে এনার্জি ওয়েস্ট করে লাভ নেই। রাতের জন্য বাঁচিয়ে রাখুন ম্যাডাম, পুরো রাত কিন্তু পড়ে আছে এখনো। নন্দিতা রাগী চোখে তুর্জয়ের দিকে তাকায়। তুর্জয় ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে এক হাতে হ্যাঁচকা টান দিয়ে নন্দিতাকে টেনে নিয়ে বুকের ওপর। নন্দিতার চোখ বড় বড় করে তুর্যের দিকে তাকালে বাম হাতে নন্দিতার কোমর আলতো করে আঁকড়ে ধরে মুচকি হেসে তুর্জয় বলে, চুপচাপ আমার হার্টবিট শুনুন। ডু ওয়ান্ট টু সে সামথিং? নন্দিতা অস্থির চিত্তে তুর্জয়কে ছাড়াতে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, গাড়ি চালানোর সময় একদম এইসব নয়, ওইদিকে ফোকাস করুন। তাহলে গাড়িটা থামিয়ে দিই এখন, কারণ এখন বউকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করছে আমার। গাড়িতেও পরেও চালানো যাবে, দেখি আসুন তো। তুর্জয়ের শক্ত বাহু বন্ধনী থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে নন্দিতার করুণ কণ্ঠে বলে ওঠে, উফ, গাড়ি চালাতে চালাতে কি সব করছেন বলুন তো? ওইদিকে ফোকাস করুন না, যে কোনো সময় সর্বনাশ হয়ে যেতে পারে। সর্বনাশ তো হয়েছে, আপনি আমার বিরাট সর্বনাশ করে দিয়েছেন। তুর্জয়ের আফসোসের সুরে বলা কথা শুনে নন্দিতা চোখ তুলে তাকায়, সন্দিহান কণ্ঠে বলে, মানে? তুর্জয় তার স্বভাব সুলভ ঠোঁট কামড়ে হাসে। অতঃপর নন্দিতার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে ওঠে, এমন রূপে ধরা দিয়েছেন, অথচ আমি আপনার সাজগোজ নষ্ট করার সুযোগ পাচ্ছি না একটু। এ কি অন্যায় নয়? আর আপনার শাড়ির আঁচল ছড়ে গিয়ে কিছু বসে দেখা যাচ্ছে। গাড়ি চালানোতে ফোকাস থাকে কিভাবে? আর লজ্জায় থ বনে যায় নন্দিতা। পাথরের মূর্তির মতো ফ্যাল ফ্যাল করে কয়েক মুহূর্ত তুর্যের দিকে তাকিয়ে সরাসরি আছড়ে পড়ে তারই বুকে। লজ্জায় হাঁসফাঁস করতে করতে এক হাতে টেনে তুলে নেয় বেখেয়ালিতে আলগা হয়ে পড়া আঁচল। মিসেস তুর্জয়। ডাকটা কেমন যেন বুকে গিয়ে লাগলো নন্দিতার।
এই নামে ডাকতে গিয়ে তুর্জয়ের হার্টবিট ফাস্ট হলো কি বোধহয় হলো। সে তো স্পষ্ট কান পেতে শুনল, ইস কি গম্ভীর আদুরে এক ডাক। একটা নামে এতটুকু আদর মিশিয়ে ডাকতে পারে বুঝি কেউ? মিসেস তুর্জয়, শুনছেন? আবারও ডেকে উঠল তুর্জয়। ক্যান আই কিস অন ইওর নেক? ইস কি আদুরে আবদার। আচ্ছা, সব স্বামীদের আবদারি কি এমন লাগে নাকি তুর্জয়ের কথা? তার কণ্ঠ, তার বাচনভঙ্গিতে আলাদা এক মাদকতায় ছোঁয়া রয়েছে, যা মাদক সত্ত্বের মতো মাতাল মাতাল করে ফেলে তাকে। চিন্তা, চেতনা লোপ পেয়ে তার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করার তীব্র স্বাদ জাগে। নেশায় বুঁদ হওয়ার পর মানুষ যেমন নেশাগ্রস্ত, অবসাদগ্রস্ত আচরণ করে, ঠিক তেমনই মনে হয় নিজেকে নন্দিতার। তবে পরিস্থিতি বিবেচনা করে কিছু একটা চিন্তা করল সে। অতঃপর খানিকটা রুক্ষ কণ্ঠে বলে, গাড়ি চালাতে চালাতে কোনো আবদার নয়, আগে ঠিকমতো ড্রাইভ করে বাড়ি ফিরুন। কথাটুকু শেষ করে নন্দিতা খানিকটা উঁচু হয়ে চট করে চুমু খায় তুর্যের বুকের খোলা অংশে। ধূসর রঙের ফরমাল শার্টে তার শ্যামলা বরণ ত্বক ভীষণ রকম মানিয়েছে। বুকের কাছে খুলে রাখা দুইটা বোতাম থেকে উকি দিচ্ছে তার পুরুষালীর লোমস বুক। নন্দিতা চট করে কাজটা সেরে আগের মতো মাথা রাখে তার বুকে, যেন এইমাত্র কিছুই ঘটায়নি সে। একেবারে নিষ্পাপ একটা চেহারা নিয়ে তুর্জয়ের বুকে মাথা রেখে চোখ বন্ধ করল সে। ঠোঁটের কোণে তার ক্ষীণ হাসি। তুর্জয় ভ্যাবাচাকা খেয়ে যায় প্রাথমিকভাবে। নন্দিতা নিজে থেকে এমন একটা কাজ করে বসবে এটা তার ধারণাতেই ছিল না। ঘটনা প্রবাহ বুঝতে পেরে শব্দ করে হেসে ওঠেছে। লজ্জায় নন্দিতার মরিমরি অবস্থা এবার। ঝোঁকের বশে করে ফেলা তার এই কাজের জন্য না জানি কতটুকু লজ্জা দেবে তাকে এই অসভ্য লোকটা। তবে তুর্জয় সেসব নিয়ে কিচ্ছু না বলে উল্টো দুই হাতে স্টিয়ারিংয়ের ওপর রেখে গাড়ির স্পিড বাড়াতে বাড়াতে বলে, আজ আপনি শেষ মিসেস তুর্জয়, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শহর জীবনে অভ্যস্ত মানুষজনের কাছে রাত শব্দটার গভীরতা অনেকটা ধোঁয়াশার মতো। দাম্ভিকতার প্রতীকী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু সাদা বাল্ব সমন্বিত ল্যাম্পপোস্টের আলোয় পুরো পথঘাট দিনের আলোর মতো স্পষ্ট। রাস্তা দিয়ে শাঁ শাঁ শব্দে ধেয়ে চলা গাড়ির শব্দে নীরবতা বিলুপ্ত। ফুটপাতে ধরে হেঁটে চলা অগণিত যাত্রীদের পদচারণের রাত শব্দটার মর্মার্থ সঠিকভাবে বোঝা দেয়। রাত মানেই নিঝুম ঘন অন্ধকার। কোথাও দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক, হঠাৎ করে ধেয়ে আসা গা ঝমঝমে এক ভাব। সেসব শহর জীবনে কই? এই যান্ত্রিক জীবনে মানুষগুলোও দিন দিন রোবটিক হয়ে যাচ্ছে। পাড়া পড়শি তো দূর, পাশাপাশি দরজায় অবস্থিত মানুষদের মধ্যেই সখ্যতা নেই, নেই কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। দিন থেকে রাত, রাত থেকে দিন, শুধু যন্ত্রের মতো নিয়ম মাফিক রুটিন চলতেই থাকে। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করল তুর্জয়। গাড়ির সামনে হলদেটে আলোর দুটো হেডলাইট নিভল এতক্ষণে। নন্দিতা ঘুমে কাদা ততক্ষণে। ডাকবে না করেও তুর্জয় আলতো হাতে ঘুম থেকে ডেকে তুলল তাকে। আজকাল একটুতেই ঘুম ভর করে তার চোখ জোড়ায়। ক্লান্ত লাগে শরীর। কি জানি আর কতদিন সে সব কিছু তুর্যের থেকে লুকিয়ে রাখতে পারবে। একদিন না একদিন তো ধরা পড়তেই হবে। আর সেদিন তুর্জয় কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? খুব রেগে যাবে, নাকি শক্ত করে বুকের মাঝে তাকে চেপে ধরে বলবে, কোথাও যেতে দেব না তোমাকে, এত বোকা কেন তুমি? আমার মৃত্যু নিজের নামে লিখে নিতে গিয়ে একবারও ভাবলে না আমার কথা? নন্দিতা কি তখন হাসবে, মুচকে হাসবে, নাকি তার হাসিতে থাকবে প্রশান্তির ঢেউ? ভাবনার সুতো ছিঁড়ে বের হলেই বাস্তবতাকে বড্ড কঠোর লাগে তার। ভয়ে ভয়ে থাকে সব সময়, না জানি কোন মুহূর্তে তার সব সত্যি ফাঁস হয়ে যায়। লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে জানালার কাছে নক করে তুর্জয়। কখন যে সে গাড়ি থেকে বের হয়ে লাগেজও নামিয়ে ফেলেছে টেরই পায়নি নন্দিতা। অতঃপর ফাঁপা এক দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে বেরিয়ে আসে সে। ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখে শীতল এক হাসি। অনেকগুলো দিন বাদে নিজের পরিচিত বিছানা পেয়ে চোখে লেপ্টে থাকা ঘুমটা আরও জাঁকালোভাবে জাপটে ধরে তাকে। রুমে ঢুকেই ঝট করে শুয়ে পড়ে সে বেডে। তুর্জয় আর চোখে সেদিকে তাকিয়ে লাগেজগুলো টেনে রাখে ঘরের এক কোণে।
এরপর নন্দিতাকে চেঞ্জ হওয়ার তাড়া দিয়ে নিজে চলে যায় ওয়াশরুমে। লম্বা একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে নন্দিতাকে আগের অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলে তুর্জয়। আলতো হেসে নন্দিতাকে ঠিক করে শুইয়ে দেয় বিছানায়। অতঃপর রুমের লাইট অফ করে নিজেও এসে শুয়ে পড়ে নন্দিতার পাশে। দুই হাতে নন্দিতার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিতেই শরীরে শীতল হাতের ছোঁয়া পেয়ে নড়ে চড়ে ওঠে নন্দিতা। ঘুমের ঘোরে নিজেও আরও খানিকটা সরে যায় তুর্যের দিকে। তুর্যই তৎক্ষণাৎ মুখ ডোবায় নন্দিতার উন্মুক্ত গলার ভাঁজে, যেখানে নাক ঘষতে ঘষতে আলতো কণ্ঠে বলে ওঠে, দিন দিন বড্ড চালাক হয়ে যাচ্ছ তুমি। শাস্তি পাওয়ার ভয়ে এমন আগেভাগেই ঘুমিয়ে পড়লে, নট ফেয়ার। তুর্যের বাড়ান্ত খোঁচা খোঁচা দাড়ি নন্দিতার গালে গলায় সুরসুরি দিচ্ছে রীতিমতো। ঘুমের ঘোরে তুর্জয়কে সরিয়ে উল্টো পিঠ ফিরতে গেলে বাত সাধে তুর্জয়। মুখ তুলে তাকায় নন্দিতার বিরক্তিমাখা ঘুমন্ত মুখের দিকে। এরপর আচমকাই ঠোঁট ডোবায় নন্দিতার ঠোঁটে। একটা দুইটা তিনটা চুমু খেতে খেতে আচমকা নিজের শক্ত সামর্থ্য প্রশস্ত পুরুষালী ঠোঁট চেপে ধরে নন্দিতার কমল ঠোঁটে। অতঃপর সেভাবেই দুই হাতে আগলে তাকে তুলে আনে বুকের ওপর। গভীর ঘুমে নিমগ্ন নন্দিতা আচমকা নিঃশ্বাস নিতে না পেরে চোখ খুলে তাকায়। শূন্য মস্তিষ্কে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে সে। অতঃপর ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই তুর্জয় আলতোভাবে ছেড়ে দেয় নন্দিতার ঠোঁট। ছাড়া পেয়ে জোরে হাঁপাতে হাঁপাতে তুর্যের দিকে রাগী দৃষ্টিতে তাকালে ঠোঁট কামড়ে হাসে তুর্জয়। রাগে পুরো শরীর জ্বলে যাচ্ছিল। রাগে পুরো শরীর জুড়ে জ্বালাময়ী এক অনুভূতি টের পায় নন্দিতা। দাঁতের দাঁত চেপে সেই অনুভূতির হজম করে চুপচাপ শুয়ে পড়ে তুর্যের দিকে পিঠ করে। তুর্যয় বোকার মতো হাঁকড়ে তাকিয়ে রইল নন্দিতার দিকে। অতঃপর চট জলদি পেছন থেকে বাম হাত রাখলো নন্দিতার কোমরে। সাথে সাথে নিজের দিকে টেনে নিয়ে মুখ ডোবালো নন্দিতার ঘাড়ে। নন্দিতা সরে আসার চেষ্টা করলে আরও চেপে আঁকড়ে ধরল তাকে। অতঃপর গলায় মুখ ডোবানো অবস্থায় মিনমিনিয়ে বলল, সরি। নন্দিতা কোনো প্রত্যুত্তর না করলেও বন্ধ করে নিল ছটপট। অভিমানে পাথর গলতে দেখে তুর্যয় বাঁকা হাসল। নরম গলায় বলল, তোমার উচিত হয়নি একদম আমার জীবনে আসা। এভাবে আমার এত কাছাকাছি এসে আমাকে দখল করে নেওয়া তো আরও উচিত হয়নি। অন্য কারো আসার কথা ছিল নাকি আপনার ওই ফিমেল কলেক্টর? নন্দিতা কোনো প্রত্যুত্তর না করলেও বন্ধ করে দিল ছটপট। অভিমানের পাথর গলতে দেখে তুর্যয় বাঁকা হাসল। নরম গলায় বলল, ড্যাম ইট, কিন্তু মেয়েটা পুরো আগুন সুন্দরী। ঠোঁটে লাল লিপস্টিক, ব্ল্যাক গাউন পরে কনফিডেন্সের সাথে যখন আসামের দিকে তাকায়, আসামে নির্দোষ হলে দোষ মেনে নিতে বাধ্য, ডিফেন্স লয়ারও কেস হেরে যেতে বাধ্য। এমন একটা মেয়ে পাশে থাকলেই গরম লাগা দুই কাঠি বেড়ে যায়। নন্দিতার কণ্ঠে ভেসে ওঠা তীব্র ঝাঁজ স্পষ্ট টের পায় তুর্জয়। তাই তো আরও খানিকটা রাগিয়ে দিতে ঠোঁটের কোণে বাঁকা হাসিটা বজায় রেখে নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে। নন্দিতা কোনো প্রতিক্রিয়া দেখালো না। ঘাড় ঘুরিয়ে একবার তুর্যের দিকে তাকিয়ে মুচকি হাসলো। অতঃপর সরাসরি উঠে চলে গেল ওয়াশরুমে। তুর্যয় বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শুধু ওয়াশরুমের দরজার দিকে। ব্যাপারটা কি ঘটলো সবটুকু যেন ওর মাথার উপর দিয়ে গেল। নন্দিতার তো প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল। দুই চারটে কিল ঘুষি দিয়ে তার 12টা বাজানোর কথা ছিল। মেরে দ্বিতীয়বারের মতো মাথা ফাটিয়ে দিলেও খুব একটা অবাক হতো না সে। কিন্তু তার এভাবে নীরব থাকা অস্থির করে তুলছে তুর্জয়কে। ওয়াশরুমের দরজার বাইরে পায়চারি করছে তুর্জয়। সেই কখন যে ভেতরে গেল নন্দিতা, বের হওয়ার নামই নেই। এদিকে অস্থিরতা বাড়তে থাকছে ভেতরে। এ কেমন আচরণ? এমন শান্তভাবে সব কথা মেনে নেওয়ার কোনো মানে আছে নাকি? পরনারীর প্রশংসা করার সুবাদে দুই চারটে হাড্ডি ভেঙে দিতে তার, না হয় মাথাটা ধরে দেওয়ালে ঠুকে দিত, নয়তো গলাটা চেপে ধরে শাসন করত। কিন্তু এমন চুপচাপ মেনে নেবে কেন? এটা কি অন্যায় নয়, অবিচার নয় তার প্রতি? ওয়াশরুম থেকে বের হতে গিয়ে নন্দিতা আচমকাই তুর্জয়কে আবিষ্কার করলো নিজের মুখোমুখি। খুব বেশি বিচলিত না হয়ে পাশ কাটিয়ে চলে যেতে গেলে খপ করে তার ডান হাতটা পাকড়াও করলো তুর্জয়। নিজের দিকে ঘুরিয়ে একদম কাছাকাছি টেনে আনলো তাকে। অন্ধকার ঘরের হাট করে খোলা জানালা দিয়ে দূরের ল্যাম্পপোস্ট থেকে ভেসে আসা আলোয় নন্দিতার গোল গোল মুখটা আরও বেশ আকর্ষণীয় লাগছে যেন। তুর্যয় মোহনীয় দৃষ্টিতে সেদিকে তাকালো নির্নিমেষ।
ডান হাত উঠিয়ে উঁচু করল নন্দিতার নিচু হয়ে থাকা ললাট। দৃষ্টি মেলালো সরাসরি তার চোখের দিকে, অতঃপর কোমল কণ্ঠে বলে উঠল, রাগ হয়েছে? নন্দিতা নিজেকে তুর্যের বাহু বন্ধনী থেকে ছাড়িয়ে বড্ড স্বাভাবিক কণ্ঠে বলল, কেন হবে? এই যে তোমার পাশে শুয়ে তোমার গলায় মুখ ডুবিয়ে আমি অন্য এক নারীর প্রশংসা করলাম। যাকে এত খুঁটিয়ে দেখতে পারেন, যাকে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করেন, তার রূপের বর্ণনা করবেন, এটাই তো স্বাভাবিক। তুর্যই তার স্বভাব সুলভ বাঁকা হেসে নন্দিতাকে জড়িয়ে ধরল পিছন থেকে। আলুথালু হয়ে পিঠে পড়ে থাকা চুলগুলো একপাশে সরিয়ে থুতনি রাখল তার কাঁধে। তুর্যের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে নন্দিতার গালে, গলায় শিহরণে নিঃশ্বাস দ্রুতগামী হচ্ছে তারও, অথচ তুর্যই তার দুই হাত নন্দিতার হাতের ওপর চেপে ধরে আছে কোমরের কাছে। সরে যাওয়ার কোনো উপায় নেই। অপরান্তু বেপরোয়া তুর্যই ইচ্ছাকৃত নিজের গরম নিঃশ্বাস জোরে জোরে ফেলছে তার কাঁধে। নন্দিতা কিছু বলতে যাবে তার আগেই তার কানের কাছে মুখ এগিয়ে আনে তুর্যয়। ফিসফিস করে বলে, তোমার কোমরের ডান পাশে বাকির ঠিক 3 আঙ্গুল নিচে অবস্থিত লালচে রঙের তিলটা আমার বেশ পছন্দের। ক্যান আই কিস? অদ্ভুত দৃষ্টিতে নন্দিতাকে তাকাতে দেখে ঠোঁট কামড়ে হাসে তুর্যয়। আগের মতো এগিয়ে একই ভঙ্গিমায় বলে ওঠে, তোমার শরীরের প্রতিটা বাঘ, প্রতিটা ছোট ছোট চিহ্ন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, এতটাই মুখস্থ। বিগত কয়েকদিন ধরে ভীষণ রকম ব্যস্ততায় দিন পার করছে তুর্যয়। ঘুম থেকে উঠেই কোনো রকম রেডি হয়ে ল ফার্মের উদ্দেশ্যে বেরিয়ে পড়া, তার আর লেট নাইট করে বাড়ি ফিরে কোনো ক্রমে খাওয়া শেষ করে ঘুম, এটুকুর মধ্যেই যেন সীমাবদ্ধ হয়ে পড়েছে তার জীবন। নন্দিতার মাঝে মাঝে আর চোখে খেয়াল করে তুর্যয়কে। বাড়ি থেকে ফেরার পর থেকেই কেমন যেন অন্যরকম এক সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছে সে তুর্যয়ের মধ্যে। মাঝে মাঝে তো ঠিকমতো চোখের দেখাটুকু মেলে না তার। নন্দিতা ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে পড়ে সে। অসুস্থতার কারণে আজকাল নন্দিতারও ঘুম হয় বেশি। অনেক সময় রাতেও দেখা মেলে না তার। দূরত্বটা দুজনের মাঝে এতটুকু আঁটোসাঁটো হয়ে বসেছে যে অভিমান বাড়তে বাড়তে পাহাড় সমান। নন্দিতার অপেক্ষা করতে করতে জেগে থাকতে পারে না আর, অগত্যা ঘুমে ঢলে পড়ে। অপরদিকে তুর্যয় গোটা দিনের অক্লান্ত পরিশ্রম শেষে বাড়ি ফিরে নন্দিতাকে নিজের মতো ঘুমে কাদা দেখে অভিমানে বুক ফুলে ফেপে ওঠে। কেউ অপেক্ষা করুক, মাঝে মাঝে না খেয়ে বসে থাকুক, অপেক্ষা করতে করতে রেগে ফুঁসে উঠে শুনিয়ে দিক কয়েকটা কড়া কথা, শাসন করে বলুক, এত অপেক্ষা করায় কেউ? কাল থেকে তাড়াতাড়ি না ফিরলে দরকার বাইরে থাকবে সারা রাত। পুরুষ মানুষের চাহিদা বোধ হয় এইটুকুই। স্ত্রীর রাগ, অভিমান, ভালোবাসা সবটুকুর ওপর আধিপত্য থাকুক শুধু তার। তাই তো নন্দিতাকে রোজ এভাবে নির্লিপ্ত থেকে দেখে বুকে ভাগন ধরে তার। মনে হয় এই বুঝি হারিয়ে ফেলল সব কিছু। অথচ কিছু মাস আগেও তার কোনো ভয় ছিল না কোনো পিছু টান। জীবনটাকে লম্বা একটা রেস আর নিজেকে প্রতিযোগী হিসেবে একের পর এক জটিল কেস নিয়ে দুই হাতে খেলেছে সে। অথচ আজ ভয় হচ্ছে তার। সামান্য একটা কেসের ডেট যত এগিয়ে আসছে ততই অজানা এক ভয় চারপাশ থেকে ঘিরে ধরেছে যেন তাকে। দুজনের মাঝে তৈরি হওয়া দূরত্বটাই বোধহয় অনেকাংশে দায়ী এক্ষেত্রে। কিন্তু আজীবন নারী সঙ্গ থেকে দূরে থাকা তুর্যয়ের পক্ষে এই দূরত্ব ঘোচানোর কাজটা মোটেও সহজ নয়। যেন বিশাল এক সমুদ্রের মাঝে কেউ 4 হাত পা বেঁধে ফেলে দিয়েছে তাকে। হাজার চাইলেও সাঁতরাতে পারছে না সে, পারছে না উতরাতে এই পরিস্থিতি থেকে। সকাল থেকেই কাজে বেশ অমনোযোগী তুর্যয়। আনসার সাহেব কাজের ফাঁকে ফাঁকে তুর্যয়কে পরখ করছেন। কেমন যেন অস্থির, চিন্তাগ্রস্ত, অসংলগ্ন আজকে তাকে দেখাচ্ছে। অস্থিরতায় কাগজপত্র এলোমেলো করে বসে আছে এই মুহূর্তে তার অপর পাশে। বাম হাত মাথায় ঠেক দিয়ে চোখ বন্ধ করে বেশ নিমগ্ন হয়ে চিন্তা করছে কিছু। আনসার সাহেব নিজেও খানিকটা বিচলিত হলেন তুর্যয়কে এমন অবস্থায় দেখে। টেবিলের ওপরে রাখা পানির গ্লাসটা আস্তে করে তুর্যের দিকে এগিয়ে খানিকটা গলা কাশলেন। অতঃপর চিন্তিত কণ্ঠে বললেন, স্যার, আপনি কি শিকদারের কেসটা নিয়ে ভাবছেন? এই কেসটা নিয়ে আপনি প্রচুর স্টাডি করেছেন, এটা আপনি জিতবেন। কেসের গোটা ফাইলটা ওঠাও আনসার। আনসার চমকে তাকায় তুর্যের দিকে, কাপা কাপা কণ্ঠে বলে, কি বলছেন স্যার এগুলো? তুমি ঠিক শুনেছ,
ফাইলটা আমি বড্ড সাবধানে রাখতে গিয়ে সবচেয়ে বেশি অসাবধান কাজটা করে ফেলেছি। এক্সট্রা কোনো ফটোকপি নেই? তুর্যয় নাসূচক মাথা নাড়াতেই খানিকটা করুণ স্বরে আনসার বলে, এখন কি হবে স্যার? অপোনেন্ট দল তো ফাইট না করেই জিতে গেল। আপনার সাথে এমন শত্রুতা কে করলো? রাগে তুর্যয়ের শরীর জ্বলছে, শরীরের প্রতিটা লোমকূপ পর্যন্ত জ্বলে উঠছে বিশ্রীভাবে। দপদপ করে জ্বালাময়ী এক রক্তক্ষরণ ধরেছে মাথার প্রতিটা নিউরনে। আনসারের চোখে চোখ রেখে তুর্যয় শীতল কণ্ঠে বলে, আমি জানি এই কাজটা কার। তৎক্ষণাৎ আনসারের মুখে রক্তশূন্য হয়ে পড়ে, কপালে জমতে শুরু করে বিন্দু বিন্দু আকারের ঘাম। পকেট হাতড়িয়ে রুমাল খুঁজতে গিয়ে ব্যর্থ আনসার আর চোখে একবার তুর্যের দিকে তাকায়। তার দৃষ্টির রাগের গভীরতা মাপতে গিয়ে খেই হারিয়ে ফেলল তৎক্ষণাৎ। নন্দিতা আমার সাথে এমন বেইমানি কেন করলো বলো তো আনসার? কি এমন উদ্দেশ্য থাকতে পারে এর পেছনে? আনসার চমকপ্রদ হাসল, কণ্ঠে একরাশ অসহায়তা ঢেলে মলিনভাবে বলল, মেয়েটাকে আপনি অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন স্যার। হয়তো সে আপনার শত্রুর পক্ষের লোক, আপনাকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই এসেছিল। এই মেয়ের আনসার আরও কিছু বলতে যাবে, তার আগে তার দিকে শান্ত চোখে তাকালো তুর্জয়। কণ্ঠে যথার্থ গম্ভীর্যতা টেনে শীতল কণ্ঠে বলল, আমার স্ত্রীকে মেয়ে বলার অধিকার আমি কাউকে দেইনি। সম্মানের সাথে তার নাম নেবে। আনসার চোখ নামিয়ে ফেলে অপরাধী কণ্ঠে বলে, সরি স্যার, কিন্তু যে মানুষটা আপনাকে এত বড় বিপদের মুখে ঠেলে দিল, আপনি এখন তাকে প্রোটেক্ট করছেন। তুর্জয় হাসল, ঠোঁট বাঁকানো সেই হাসি খুব কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই। আনসার এক দৃষ্টিতে তাকিয়ে রইল তুর্জয়ের দিকে। তুর্জয় টেবিলের একপাশে পড়ে থাকা গাড়ির চাবিটি হাতের মুঠোয় ভরল, অতঃপর চেয়ার ছেড়ে উঠতে উঠতে কণ্ঠ খাদে ফেলে বলল, নিজের বিশুদ্ধতম অনুভূতিটুকু উৎসর্গ করা মানুষটাকে অশুদ্ধ হতে দিয়ে কীভাবে? এ যে আমার অনুভূতিতে কলঙ্ক লেপটে যাওয়ার মতো। শহরের পিচঢালা রাস্তা ধরে তুর্জয়ের গাড়ি ছুটে চলেছে দুরন্ত গতিতে। নির্দিষ্ট সময় থেকে বেশ অনেকটা সময় আগে বেরিয়েছে আজ সে। মনের মধ্যে দাপিয়ে বেড়ানো অস্থিরতা যেন এক মুহূর্তের জন্য স্বস্তি দিচ্ছে না তাকে। গাড়ি এক সাইডে পার্ক করে তুর্জয় সবেমাত্র মাথা এলিয়ে দিয়েছে সিটে। এমন সময় আনসারের কল পেয়ে এলোমেলো হাতে রিসিভ করে, বিধ্বস্ত কণ্ঠে বলে, এই মুহূর্তে আমাকে আর কল দিও না, একা থাকতে চাই আমি খানিকটা সময়। খানিকটা সময় নীরবতা পালন করে অস্থির কণ্ঠে আনসার বলল, বুলটোকাই কফি রোস্টার্সে এই মুহূর্তে আপনার জন্য সব থেকে চমকপ্রদ জিনিস অপেক্ষা করছে, আপনি তাড়াতাড়ি আসুন। ঘড়িতে তখন সবেমাত্র 7:30। সময়টুকু যে নন্দিতাকে দিতে চেয়েছিল, বিগত কয়েকদিনে জমতে থাকা অভিমান, তার মনে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চেয়েছিল। কেন যেন তার এখনও বিশ্বাস হচ্ছে না এমন একটা কাজ নন্দিতার দ্বারা সম্ভব। কিন্তু এই ফাইলের ব্যাপারে নন্দিতা, আনসার আর সে ছাড়া আর কারোর জানার কথা নয়। চুরি হওয়ার ভয়েই তো ফাইলটা ফার্ম থেকে সরিয়ে নিজের ঘরে এনে রেখেছিল সে। তাদের নিজেদের ফ্ল্যাটে রাখা জিনিস এদিক সেদিক হলে সেই দায়িত্ব এসে পড়ে একমাত্র নন্দিতার দিকে। কিন্তু মস্তিষ্ক যতই যুক্তি তর্ক দাঁড় করাক না কেন, তার মন বলছে নন্দিতা এমন একটা কাজ করতে পারে না। আর যাই হোক, তার পিঠ পিছে তারই ক্ষতি সাধন করতে তার শত্রুপক্ষের সাথে হাত মেলানোর মতো জঘন্য কাজ নন্দিতার দ্বারা সম্ভব নয়। সন্ধ্যায় ঝকমকে নিয়ন আলোর মাঝে দাম্ভিকতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে ব্লু টোকাই কফি রোস্টার্স নামে কফি শপটা। ক্লায়েন্ট মিটিংয়ের জন্য বেশ কয়েকবার আসা হয়েছে তার এখানে। শহরের রাস্তায় মাথা উঁচিয়ে দাঁড়ানো এই কফি শপের চারপাশে সব গাছগাছালির সমাহার এটাকে একটা রয়্যাল এলিগেন্টভাবেই এনে দেয়। কাঁচের স্বচ্ছ আবরণীতে ঘেরা কফি শপের কৃত্রিম শীততাপ নিয়ন্ত্রিত মহলের মধ্যে থেকে বাইরে শীতল সবুজাভাব পরিবেশের সাথে গরম কফির কাপে চুমুক সন্ধ্যাকে আরও খানিকটা জমকালো করে তোলে। এই কারণেই এই কফি শপটা বিশেষভাবে পছন্দ তুর্যের। আনসারকে বাইরে তার জন্য অপেক্ষা করতে দেখে ভ্রু কুঁচকে সেদিকে এগিয়ে যায় তুর্যয়। তাড়া দেওয়ার কণ্ঠে বলে, এই অসময়ে এখানে কেন ডেকেছ? আমার আজ বাড়ি ফেরার তাড়া ছিল। যার জন্য আপনি বাড়ি ফিরতে তাড়া দিচ্ছেন, তিনি তো কফি শপের ভেতরে অন্য কারো সঙ্গে হাতে হাত রেখে। তুর্যয় রাগে দৃষ্টির দিকে তাকিয়ে বাকিটুকু বলার আর সাহস পেল না আনসার। নিভে আসা কণ্ঠে সামনের দিকে ইশারা করে বলল, ভেতরেই আছে।
তুর্যই আর ক্ষণকাল অপেক্ষা না করে দ্রুত পায়ে এগিয়ে গেল কফি শপের ভেতর। এসির শীতল বাতাসে আজ যেন শরীর হিম হয়ে আসছে তার। কাঁপুনি ধরে যাচ্ছে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ। পা দুইটা বরফ সম ভারী হয়ে আঁকড়ে ধরছে ভূমি। এগোনোর সাহস কুলিয়ে উঠতে পারছে না। মনে প্রাণে চাইছে আনসারের কথাগুলো মিথ্যে হোক তার সব সন্দেহ, ধ্বংস হয়ে যাক সে, ধুলোয় মিশে যাক সব কিছু। তবুও মৃত্যুর পরেও মানুষটা শুধু তারই থাকুক। যে মাথা তার বুকে আশ্রয় খুঁজেছে সে অন্য কোথাও শান্তি খুঁজে না পাক এক মুহূর্তের জন্য। চলতে থাকা কদম থেমে গেল তুর্যয়ের, থেমে গেল ফ্লোরের সাথে ঘর্ষণরত বুটের শব্দ। তার থেকে কয়েক হাত দূরত্বে কোণার একটা টেবিলে তার মুখোমুখি বসে আছে নন্দিতা। অপর পাশের মানুষটার মুখ দেখা না গেলেও সেটা যে একজন পুরুষ মানুষ এটুকু স্পষ্ট। ব্ল্যাক হুডি পরা, মাথা পর্যন্ত ঢাকা সেই মানুষটা নিজের হাতে ধরে রেখেছে নন্দিতার হাত। নন্দিতা মাথা নিচু করে ব্যস্ত তার সাথে কথা বলতে। এইটুকু দৃশ্য দেখেই তুর্যের বুক খামচি দিয়ে উঠল। তীব্র বুকে ব্যথা নিয়ে দুই হাতে চেপে ধরল তার বুক। এই বুঝি তার হার্ট অ্যাটাক হবে? এই দৃশ্যটুকু এত ভয়ঙ্কর কেন? ভেতরের সব শিরা উপশিরার তীব্র যন্ত্রণা টের পেল সে। হৃদয়ের অস্বাভাবিক গতিবিধিতে আচমকা হাঁটু মুড়ে বসে পড়ে সে। বুকে চেপে রাখা দুই হাত আরও জোরালোভাবে আঁকড়ে ধরে বুকের সাথে। গাল হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে আরও একবার তাকায় সে সামনে। নন্দিতা সহ আরও বেশ কিছু মানুষের চোখ তখন তার দিকে। ভয়ে নন্দিতার মুখ রক্তশূন্য। নন্দিতাকে এমন অবস্থায় দেখে বেশ হাসি পেল তুর্যয়ের, সাথে সাহস পেল মনে। জোরে একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। এগিয়ে গেল নির্দিষ্ট টেবিলের সামনে। চেয়ার ছেড়ে চমকে উঠে দাঁড়ালো নন্দিতা। তুর্যয় এগিয়ে আসছে তাদের দিকে, মুখে সাবলীল গাম্ভীর্য ভাব, অথচ পা দুইটা হাঁটার তালে কাঁপছে ক্ষীণ। নদীর দুকুল ছাপিয়ে ভাঙন ধরার মতো বন্যা নেমেছে তুর্যের বুকে। দূরে দাঁড়িয়েও স্পষ্ট টের পাচ্ছে নন্দিতা সেই ভাঙন কতটুকু তোলপাড় ঘটাচ্ছে তুর্যের বুকে। তবুও আজ সে নির্লিপ্ত। মাথা নিচু করে দৃষ্টি নামালো মেঝেতে। তুর্যয় এগিয়ে এলো আরও কাছে। টেবিলের কাছে এসে দুই হাত ভরে দিয়ে দাঁড়ালো সেখানে। এতটুকু পিঠ আসতেই যেন কতটুকু হাঁপিয়ে গেছে সে। মনের ওপর চলতে থাকা যুদ্ধ শরীরের প্রতিক্রিয়া দেখায় কি না। হুডি পরিহিতা লোকটা আগের জায়গায় বসেই হাসল। তুর্যয় চোখ তুলে খুঁটিয়ে দেখল ছেলেটাকে। বয়সে তার চেয়ে বেশ কমই হবে। ফর্সা মুখমলি, মুখে ক্লিন শেপটা বেশ মানিয়েছে। চেহারা জুড়ে কেমন যেন এক আভিজাত্যের ছাপ স্পষ্ট। চোখে মুখে নেই কোনো গাম্ভীর্য ভাব, বরং প্রথম দেখায় যে কেউ মুগ্ধ হওয়ার মতো তার লুক। মুখ জুড়ে কেমন যেন এক হাসি হাসি ভাব। তৎক্ষণাৎ ছেলেটার পাশে নিজেকে কল্পনা করল সে। শ্যামলা, যার গায়ের বরণ, খোঁচা খোঁচা চাপ দাড়ি, চেহারা জুড়ে কাঠিন্য এক ভাব। দুজনকে পাশাপাশি দাঁড় করালে নিঃশব্দে সকলের দৃষ্টি কাড়বে এই অল্প বয়সী ছেলেটা। আর এটুকু উপলব্ধি বুকের মাঝে তীব্র ভয়াবহ এক ঝড় তুলল তার। এই জন্যই বোধহয় নন্দিতা তার আড়ালে এখানে। তার চেয়ে হাজার গুণে যোগ্য যে ছেলেটা। নন্দিতা কিছু বলতে গিয়েও থেমে গেল। তুর্যের শীতল চাহনি দেখে শুকনো ঢোক গিলে গলার রক্ষতা ভাব খানিকটা ভিজিয়ে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, আপনি এখানে? প্রশ্নটা বোধহয় আমার আপনাকে করা উচিত মিসেস আহসান। তুর্যের কণ্ঠে স্পষ্ট রাগ আর অধিকার বোধ। সামনে বসে থাকা ছেলেটাকে পরোক্ষভাবে বোধহয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে সে নিজের অধিকার। বোঝাতে চাইছে তাদের সম্পর্কের নাম। নন্দিতা নিজেকে খানিকটা ধাতস্থ করে নিল। অতঃপর আগের মতোই স্বাভাবিক কণ্ঠে বলল, একটু কাজে এসেছিলাম। আপনি কি আমাদের সাথে বসতে চাইছেন? নন্দিতার কথার ভঙ্গিতে তাকে তাড়িয়ে দিতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা উপেক্ষা করে চরম বেহায়া বনে গেল তুর্যয়। স্পষ্ট কণ্ঠে বলল, আমি বসলে কি আপনারা ডিস্টার্ব হবেন মিস্টার? নন্দিতা জোরপূর্বক হাসল খানিকটা। লোকটাকে কিছু বলার না দিয়ে আগ বাড়িয়ে নিজেই বলল, একটু হব। আসলে অনেক দিন পর দেখা তো, প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে না। তুর্যয় মারাত্মকভাবে আহত হলো নন্দিতার কথায়। সে কল্পনাও করেনি নন্দিতা সরাসরি এভাবে তাকে চলে যেতে বলবে, তাও কিনা অন্য এক পুরুষের সামনে। অহংবোধে
চিড় ধরল তার। রাগে নিঃশ্বাসের গতিবিধি হলো তীব্র। অতঃপর নিজেকে খানিকটা ধাতস্থ করে রোশানলের দীপ্ত কণ্ঠে দুই পাটি দাঁতের মাঝে তীব্র ঘর্ষণ ঘটাতে ঘটাতে বলল, আপনি ভেবেচিন্তে বলছেন তো? মে আই লিভ? ইউ শুড। নন্দিতার মুখে কিঞ্চিত হাসি। তুর্যের রাগী দৃষ্টিতে চোখ মেলে তার দিকে তাকাতেই নন্দিতা তাকে সরাসরি অগ্রাহ্য করে আগের মতো গিয়ে বসলো চেয়ারে। সাথে সাথে কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে তুর্যের দিকে তাকিয়ে খানিকটা উচ্চ কণ্ঠে বলে উঠল, আপনাকে কষ্ট করে বাইরে অপেক্ষা করতে হবে না, ধূসর আমাকে ড্রপ করে দেবে। আমি আপনার ড্রাইভার নই। এ পর্যন্ত যেভাবে এসেছেন যেতেও পারবেন, আই এম শিওর। কথাটুকু শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না তুর্জয়। জোরে জোরে পা ফেলে বেরিয়ে গেল কফি শপ থেকে। কাঁচের স্লাইড থেকে নন্দিতা তাকিয়ে রইল তুর্জয়ের দিকে যতক্ষণ না গাড়িটা তার চোখের আড়াল হলো। তাকিয়ে রইল সে। এসবের মাঝে আমায় কেন জড়ালেন? সামনে বসে থাকা ছেলেটার কণ্ঠ শুনে ফিচেল হাসল নন্দিতা। অতঃপর দুই হাত টেবিলের ওপর ঠেকিয়ে তার ওপর থুতনি রেখে সরাসরি তাকালো ছেলেটার দিকে। এরপর একই ভঙ্গিতে বলে উঠল, এসবের মাঝে আমাকে জড়ালেন কেন? আপনি না চাইলেও এসবের সাথে কানেক্টেড। আপনারা চাইলেই আমায় রেহাই দিতে পারতেন, অন্তত মনুষ্যত্বের খাতিরে হলেও আমাকে না জড়াতে পারতেন। আমার জানা মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার অজানা নয়, তারপরেও নিঃস্ব একজন মানুষকে আপনাদের এই নোংরা খেলার হাতিয়ার বানিয়ে তারই কাছের মানুষের ক্ষতি করছেন। আপনারা চাইলেই এসব আটকাতে পারতেন। লোকটা প্রমোদ হাসলো। হাসতে হাসতেই বলল, ম্যানিং দেখানোর ওসব ভালো মানুষের কাজ। আমরা ভালোই নই মিসেস ওয়াইফ অফ তুর্জয় হাসান। নন্দিতার কণ্ঠে স্পষ্ট রাগ। দুই হাত টেবিলের ওপর রেখে জোরালো কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে কথাটা। তা দেখে ধূসর বেশ মজা পাওয়ার ভঙ্গিতে বলে ওঠে, আপনি বোধহয় আর খুব বেশি দিন মিসেস থাকবেন না। আজকে যে কাজটা করলেন, অ্যাডভোকেট তুর্জন আহসান আপনাকে এরপরেই টলারেট করবে ভাবছেন? নন্দিতা দমে গেল ধূসরের এই প্রশ্নে। সত্যি কোনো জবাব নেই তার কাছে এই প্রশ্নের। কেনই বা মেনে নেবে তুর্জয় তার ওই অধ্যত্ততা? কী বা দায় পড়েছে তার? নন্দিতাকে চুপ থাকতে দেখে ধূসর তাড়া দেওয়ার ভঙ্গিতে আবারও বলে উঠল, বলেন না তো কেন করলেন? আপনাকে জ্বালিয়ে আমার লাভ। লাভ? ওকে, কি লাভ চাইছেন আপনি বলুন? আমার সাথে এই মিথ্যে অভিনয়টা চালিয়ে যেতে হবে আপনাকে। আর আমি আপনার সাথে কথা কেন শুনবো? কারণ আমি আপনাদের প্রত্যেকটা কথা শুনেছি, আপনাদের কথা মতো সব কাজ করেছি, এমনকি নিজের হাজব্যান্ডকে ওই জঘন্য রোগের দিকে থেকেও দিয়েছি আমি, শুধুমাত্র আপনাদের কথায়। এত কিছুর পরিবর্তে কি আপনাদের আমাকে ফিরতে কিছু দেওয়া উচিত নয়? ধূসর নিশ্চুপ থেকে ভাবল খানিকটা সময়। অতঃপর লম্বা একটা শ্বাস টেনে বলল, আচ্ছা বেশ, বলুন কি করতে হবে আমাকে? এমন কিছু যাতে তুর্জয় আমাকে ঘৃণা করে। তাকে বিশ্বাস করাতে হবে যে তার আড়ালে আপনার আর আমার মধ্যে কিছু চলছে। ধূসর ভ্রু কুচকে তাকালো নন্দিতার দিকে। সন্দিহান কণ্ঠে বলল, কিন্তু তাতে আপনার লাভ কি? ভালোবাসার মানুষকে চোখে ঘৃণা দেখার মতো কলেজা এখনো আপনার হয়নি, তাই ওসব চিন্তা বাদ দিন। আমার এইটুকু কলিজা আছে যে এখানে বসে বসেই আপনার কলিজা টেনে ছিঁড়ে নিতে পারে ধূসর সাহেব। নন্দিতার চোখ দুইটা থেকে নির্গত তীব্র রাগ ধূসরকে বিমোহিত করল খানিকটা। অতঃপর মস্করা করার ভঙ্গিতে সে বলল, ধূসর সাহেব, ইস, ডাক্তার শুনে মন তো চাইছে কলিজায় বের করে রেখে দেই আপনার সামনে। শিকদারের বংশধররা এক একটা জানোয়ার জানতাম, কিন্তু তাদের পোষা কুকুরগুলো যে বিশ্রী রকম জানোয়ার তা জানা ছিল না। ধূসর শব্দ করে হাসলো এবার। কোনো ক্রমে হাসি থামিয়ে চোখ তুলে তাকালো নন্দিতার চোখের দিকে, যে চোখে একরাশ ঘৃণা আর অবজ্ঞা। এই মুহূর্তে ধূসরে নিজেকে ডাস্টবিন মনে হচ্ছে। নন্দিতা যেভাবে তার দিকে তাকিয়ে আছে তেমনটাই তো লাগার কথা। কুকুররা কিন্তু অনেক বিশ্বস্ত আর মানিব ভক্ত হয়। আপনি চাইলে আপনার ভক্ত হতে রাজি, কিন্তু শেষের কথাটুকু চোখ টিপে খানিকটা নিচু কণ্ঠে বলল ধূসর। নন্দিতা শব্দ করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। শব্দ শুনে আশেপাশে মানুষজন তাকালো তাদের দিকে। নন্দিতা সেদিকে পাত্তা না দিয়ে হনহন করে বেরিয়ে গেল সেখান থেকে। নন্দিতার এনে দেওয়া ব্লাড স্যাম্পলের শিশিটা হাতে নিয়ে ধূসরও বের হলো তার পিছু পিছু।
আজ মূলত এই কাজের জন্যই এসেছিল সে। যে লোকটা এতদিন নন্দিতার বাড়ির দরজায় এসে ব্লাড স্যাম্পল নিয়ে গিয়েছিল, কয়েকদিন আগে থেকেই অসুস্থ সে। অগত্যা শেষ সময়ে এই কাজের দায়ভার এসে পড়ে শিকদার বাড়ির সবচেয়ে ছোট ছেলে ধূসর শিকদারের ওপর। বাবা আর চাচার তৈরি মাস্টার প্ল্যান সফল হতে দেখার জন্য সেও নিজে থেকেই এসেছিল আজ নন্দিতার সাথে দেখা করতে। আর তুর্জয়ের শরীর থেকে নেওয়া ব্লাড স্যাম্পল নন্দিতার কাছ থেকে নিতে। এখন শুধু এই স্যাম্পল ল্যাবে পাঠিয়ে অ্যাডভোকেট তুর্য আহাসানকে এডস নামক জটিল রোগের শিকার হতে দেখার পালা। ধূসরের শত অ্যাপ্রোচ সত্ত্বেও তার গাড়িতে আসতে রাজি হয়নি নন্দিতা, বরং শক্ত কণ্ঠে সেখান থেকে বিদায় নিয়ে নিজে উঠে বসেছে অটোতে। ধূসর আর চোখে তাকালো চলতি অটোটার দিকে, অতঃপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে নিজের গাড়ির দরজা খুলতে খুলতে আপন মনে বিড়বিড় করে বলল, ধূসর শিকদারের নজরে শেষে কিনা একটা বিবাহিত মেয়ে আটকালো, তাও কিনা শত্রুর বউ। শব্দ করে খানিকটা হেসে ধূসর আবারও বলল, ব্যাপার না, অ্যাডভোকেট তুর্জন আহসানের কোনো মূল্যই ছাড় দেবে না ড্যাড। স্বামীর হারানোর শোকে কান্নার জন্য না হয় আমার কাঁধ থাকলো মিস। আকাশে ঘন কালো মেঘ, যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে ঝুন বৃষ্টি। নন্দিতা ক্লান্ত শরীরটা এলিয়ে দিল অটোতে। ফুরফুরে বাতাসের ঝাপটা এসে ছুঁয়ে দিতে যাচ্ছে তার চোখে মুখে। এত বিষণ্ণ পরিবেশেও শান্তি লাগছে খানিকটা। চোখে বুজে নন্দিতা ভাবল কিছুক্ষণ আগের ঘটনা। ধূসরের হাতের শিশিটা দিয়ে সামনে তাকাতে তাদের দিকে এগিয়ে আসা তুর্জয়কে দেখেছিল সে। পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগে ইচ্ছেকৃত ধূসরের হাত ধরে হাসি হাসি মুখে কথা বলেছিল সে, যাতে দূর থেকে দেখেই তুর্জয়ের মনে সন্দেহ সৃষ্টি হয়, যার ফলে ওর ওকালতি বুদ্ধি খাটিয়ে অতিরিক্ত ভাবতে গিয়ে আসল ঘটনা উদ্ধার করতে না পারে। এতে অবশ্য খুব একটা মন্দ হয়নি। সেই তো একটা সময় তুর্জয়কে ছেড়ে যেতে হবে তাকে। হয়তো শিকদারদের কেসটা ক্লোজ হলেই সে একেবারের জন্য চলে যেত তুর্জয়ের জীবন থেকে। তার এই অসুস্থ শরীরের আসল কাহিনী কোনো দিনও যদি তুর্জয় জানতে পারে, পুরোপুরি ভেঙে পড়বে মানুষটা। তাকে বাঁচাতে গিয়ে নন্দিতা নিজেই এই মরণ ব্যাধিকে আপন করে নিয়েছে। এ কথা জেনে কীভাবেই বা ভালো থাকতো লোকটা। ভেতরে ভেতরে এভাবে নিঃশেষ হওয়ার চেয়ে তাকে ভুল বুঝে দূরে ঠেলে দেওয়ার ঢের ভালো। এতে তুর্জয় কখনোই জানতে পারবে না নন্দিতার শারীরিক অবস্থা, জানতে পারবে না তার পিঠ পিছে ঘটে গেছে কত কিছু। বরং নন্দিতাকে ভুল বুঝে নিজেকে শক্ত করবে। একজন প্রতারকের সঙ্গে কে বা থাকতে চায়? সেও চাইবে না থাকতে। তার জীবনটা নতুনভাবে শুরু হলে মন্দ কি? এটাই তো চেয়েছিল নন্দিতা। তার এই একটা পদক্ষেপে অনেকগুলো কাজ সহজ করে দিল আজ। তুর্জয়ও তার কাছাকাছি আসার চেষ্টা করবে না। না হলে আর কি উপায় বা আটকাতো সে তুর্জয়কে? একজন স্বামীকে তার স্ত্রীর সঙ্গ থেকে দূরে রাখার উপায় জানা নেই নন্দিতার। আর এই সঙ্গ তুর্জয়কেও এই মারাত্মক ব্যাধিতে আক্রমণ করে ফেলতো যে। অ্যাপার্টমেন্টের দরজার সামনে দাঁড়িয়ে লম্বা একটা নিঃশ্বাস ফেলল নন্দিতা। বুকটা তার দুরু দুরু করছে। কি জানি কেমন আছে তুর্জয়। লম্বা একটা নিঃশ্বাস টেনে নিয়ে চাবি ঘুরিয়ে দরজা খুলল সে। ধীরে ধীরে পা ফেলে বেডরুমে উঁকি দিল। না, তুর্জয় নেই। ওয়াশরুমে, কিচেন, সব জায়গায় দেখেও তার কোনো হুদ্দিস মিলল না। অগত্যা ফোন করলেও তুর্জয় নাম্বারে। অগত্যা ফোন করল তুর্যের নম্বরে। 2 বার রিং হওয়ার পর থেকেই সুইচ অফ। বার কয়েক কল দিলেও একইভাবে সুইচ অফ দেখাচ্ছে ফোন। হতাশার নিঃশ্বাস ফেলে ফ্রেশ হয়ে নন্দিতার শরীর এলিয়ে দিল বিছানায়। শরীরটা ভীষণ রকম ক্লান্ত লাগে আজকাল। রান্না করতে গেলেও একদমই দাঁড়িয়ে থাকতে পারে না। একবার করে এসে ড্রয়িং টেবিলের চেয়ারে বসে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার যায় রান্নাঘরে। কি জানি আর কত কি দেখাবে এই রোগ। চোখ লেগে এসেছিল নন্দিতার। আচমকা কলিং বেলের শব্দে হুড়মুড়িয়ে উঠে বসল সে। গায়ের ওড়না দিয়ে তড়িঘড়ি করে দরজা খুলে দিতেই এলোমেলো বিধ্বস্ত তুর্জয়কে দেখতে পেল সে। পাশেই আনসার টালমাটাল তুর্জয়কে 2 হাতে সামলাতে ব্যস্ত। অতিরিক্ত নেশায় পুরো ভর ছেড়ে দিয়েছে তুর্জয় আনসারের ওপর। আনসার বহু কষ্টে আগলে রেখেছে তুর্যের মতো বলিষ্ঠ দেহের যুবককে। নন্দিতা কিং কর্তব্য বিমূঢ় হয়ে একবার তুর্জয় তো একবার আনসারের মুখের দিকে তাকালো। নন্দিতাকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে আনসার মুখ ফুলালো, বিনয়ী কণ্ঠে বলল, স্যারকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম ম্যাডাম, কিন্তু উনি
কোনো কথাই শোনেননি। আপনার সাথে দেখা হওয়ার পর থেকেই কেমন উন্মাদের মতো করছিলেন। সেই থেকে বারে বসে একের পর এক ড্রিঙ্কের গ্লাস খালি করছেন। এত বছরে এই প্রথম স্যারকে ড্রিঙ্ক করতে দেখলাম, তাও এমন পাগলের মতো। নন্দিতা আর কথা বাড়ালো না, 2 হাত এগিয়ে আঁকড়ে ধরল তুর্যের কোমর। এরপর তুর্যের পেশিবহুল বাহু নিজের কাঁধে উঠিয়ে তাকে টেনে নিল ঘরের মধ্যে। অতঃপর হাসি মুখে আনসারকে ধন্যবাদ জানিয়ে দরজা বন্ধ করতে যাবে, এমন সময় খানিকটা ইতস্তত কণ্ঠে আনসার বলে ওঠে, ম্যাডাম আপনি নিয়ে যেতে পারবেন স্যারকে? না হয় আমি বরং দিয়ে আসি বেডরুম পর্যন্ত। তার কোনো দরকার নেই আনসার সাহেব, আমি আমার বেডরুমে ও কাউকে অ্যালাউ করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসি হাসি মুখে করা নন্দিতার অপমানের দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে রইল আনসার। অতঃপর শয়তানি হাসি হেসে বলল, বাপের মতো বুদ্ধি পেয়েছিস, তোকেও বাপের কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে খুব জলদি, না হয় অযথা আমার বিপদ বাড়াতে থাকবি। তুর্যের পুরুষালী ভারী শরীরটা কোনো ক্রমে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গেল নন্দিতা। তুর্যকে ঠিকভাবে বেডে শুইয়ে দিতে গেলে দুর্বল হাত দিয়ে নন্দিতাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বারবার। মুখ দিয়ে বিড়বিড় করে বলছে কিছু। নন্দিতা খানিকটা ঝুঁকে কান এগিয়ে নিয়ে গেল তুর্যের মুখের কাছে। না, স্পষ্টভাবে শোনা যাচ্ছে না কিছুই। নেশার ঘোরে অহেতুক পলাপ করলেও 2 হাতে নন্দিতাকে দূরে সরিয়ে দেওয়ার বেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে অনবরত। অবশেষে রেগে গিয়ে তুর্যের 2 হাত উঁচু করে মাথার কাছে চেপে ধরল সে বাম হাতে। অতঃপর তুর্যের কপালে কপাল ঠেকিয়ে নিস্তেজ কণ্ঠে বলল,